নিমচক্রপুর গ্রাম। গ্রামটা জঙ্গলের মাঝামাঝি। অনিকেত তার বন্ধু সৌরভ, মনির আর কালিদার সাথে এসেছে এই গ্রামে তাদের ছোটবেলার বন্ধু রিতমের বাড়িতে। সেখানেই তাদের আলাপ হয় বাড়ির কাজের মাসি আর রিতমের বোনের সাথে। প্রথম দেখাতেই বাড়িটা কেমন যেন অদ্ভুত মনে হয় কালিদার। অনিকেত বাড়ির পেছনে একটা মোড়া গাছের নিচে কালো এক ছায়া মূর্তিকে দেখতে পায়। আমার কিন্তু মনে হচ্ছে এখানে বেশ কিছু গন্ডগোল আছে। এই জায়গাটা আমার একদমই ভালো লাগছে না। তোরা এক কাজ কর, তোদের বন্ধু রিতমকে ফোন কর। কোথায় আছে ও? আমরা এখানে ওর বাড়িতে চলে এসেছি আর ওর তো কোনো দেখাই নেই। আরে কালিদা, ফোন কি করিনি ভাবছো? সেই তো বিকাল থেকে ফোন করেই যাচ্ছি, ওর তো ফোনই লাগছে না। আর তাছাড়া এখানে তো নেটওয়ার্কই নেই। আরে কি ও তো বাড়িটা ঘুরে ফিরে দেখছো হলো তো। এসো কিছুক্ষণ বসো এখানে। এই গ্রামগঞ্জের মধ্যে আগেকার পুরানো বাড়ি তো একটু ভুতুরে টাইপের দেখতেই হয়। না রে না, আমার চোখ থেকে কোনো কিছুই বাদ পড়ে না। তোরা তো শুধু বাড়িটার বাইরেটাই দেখতে পাচ্ছিস, আমি এর পেছনের অন্ধকারটাও দেখতে পাচ্ছি। কি মানে? কিছু তো একটা ভয়ঙ্কর আছে এখানে। কেমন একটা মৃত্যুর গন্ধ চারিদিকে। এরকম গন্ধ তো আমি শেষ পেয়েছিলাম। কোথায় পেয়েছিলে? সে একটা খুবই ভয়ঙ্কর ব্যাপার, কিন্তু এখানে কেন এই গন্ধটা পাচ্ছি? আরে এই গন্ধটার রহস্য পরে উদ্ঘাটন করবে, এখন আগে বলো তো এই গন্ধটা তুমি শেষবার কোথায় পেয়েছিলে? আচ্ছা বলছি, তা যা তুই আগে আগুন থেকে মাংসটা নামিয়ে নিয়ে আয়, খেতে খেতে বলবো। আচ্ছা দাঁড়াও, নিয়ে আসছি। আগুন থেকে মাংস নামিয়ে একটা প্লেটে সাজিয়ে নিয়ে বসা হলো। পোড়া মাংসের সুমিষ্ট একটা গন্ধ ছড়িয়েছে চারিদিকে। মাংসে একটা কামড় বসিয়ে কালিদা বলতে শুরু করলেন, আমাদের গ্রামের পেছনের দিকে আরো দুটো গ্রাম পেরিয়ে একটা বড় রাস্তা আছে। তোরা ওইদিকে গিয়েছিস নাকি জানি না, তবে ওখানটা যেহেতু গাঁয়ের ভাগার, তাই মানুষজন খুব একটা ওখানে যায় না। গ্রামের কোনো গৃহপালিত পশু মারা গেলে ওখানে ফেলে মাটি চাপা দিয়ে চলে আসে, পেছনে ফিরে তাকায় না কেউ। বলা বাহুল্য, সাহস পায় না তাকাতে। হ্যাঁ, আমাকেও তো আমার বাবা ওদিকটায় যেতে বারণ করেছে। এখন মূল ঘটনাটা শোন। তো সেদিন হলো কি, আমাদের পাড়ার কি যেন নাম, বিশুখুড়োর সাথের বাছুরটা মারা যায়। তা খুড়োর বয়স হয়েছে, ছেলেপুলেও নেই, তাই আমি মরা বাছুরটাকে নিয়ে চললাম ওই ভাগাড়ে মাটি চাপা দিতে। ওখানে গিয়ে মাটি চাপা দিয়ে সব শেষ করে ফিরে আসছি। সূর্য তখন পশ্চিমে ঢলে গেছে, সন্ধ্যার আঁধার নেমেছে সবে।
কিছুটা এগিয়ে এসেছি, হঠাৎই একটা অদ্ভুত গন্ধ পেলাম। আমার যেহেতু ভূত পেট নিয়ে যথেষ্ট অভিজ্ঞতা আছে, তাই গন্ধটা চিনতে আমার আর বাকি রইল না। আমি সামনে মাথা তুলে তাকিয়ে দেখি আমার সামনে একটা অশ্বত্থ গাছ, আর সেই গাছের ডালে পা ঝুলিয়ে বসে রয়েছে একটা আধফোড়া বিভৎস ছায়ামূর্তি। আমার হঠাৎই মনে পড়ে গেল, আজ থেকে বছর 20 আগে আমাদের গ্রামে চুরি করতে আসা একটা চোরকে এই গাছেই বেঁধে আগুনে পুড়িয়ে মেরেছিল গ্রামের লোকজন। আমি কোনো রকমে সেখান থেকে প্রাণে বেঁচে ফিরে এসেছিলাম, কিন্তু আজ এতগুলো বছর পরে আবার সেই একই গন্ধটা পাচ্ছি আমি এখানে। তারা এতক্ষণ এক মনে কালিদার কথাগুলো শুনে যাচ্ছিল। আসলে কালিদার কথা বলার ধরন এতটাই সাংঘাতিক যে দৃশ্যগুলো যেন চোখের সামনে ভেসে উঠছিল। কি বলছো কালিদা? আমার তো গায়ে কাঁটা দিয়ে উঠছে। তোমাকে একটা কথা বলা হয়নি জানো তো। একটু আগে আমি আর মনির লেবু আনতে রান্না করে গিয়েছিলাম। রান্না করে গিয়ে হঠাৎ পিচ্ছিল মতো কিছুতে একটা পা পিছলে পড়ে যাই। সেখানে অবশ্য অন্ধকারে কিছুই দেখতে পাইনি, কিন্তু এখানে এসে আগুনের আলোতে দেখেছি লাল মতো কিছু একটা লেগে রয়েছে পায়ে। এই দেখো। তখন অবশ্য অতটা গুরুত্ব দিইনি, কিন্তু তোমার কাছ থেকে এসব কথা শোনার পর মনে হচ্ছে এটা রক্ত, তাজা রক্ত। কি বলছো? ওখানে রান্নাঘরের পুরো মেঝেতেই তো ছড়িয়ে ছিটিয়ে ভর্তি হয়ে পড়ে রয়েছে। বলিস কি রে, এত রক্ত? কিসের রক্ত ওটা? চল তো গিয়ে দেখি। তারা তিনজনেই এগিয়ে যায় রান্নাঘরের দিকে। রান্নাঘরটা বাড়ির পিছনের দিকে। সেখানটা বেশ অন্ধকার। কালিদা দরজায় ধাক্কা দেয়। ক্যাচ করে একটা শব্দে দরজা খুলে যায়। ভেতরটা অন্ধকার, কোনো কিছুই চোখে পড়ছে না। চারিদিকে কেমন একটা বিভৎস স্যাঁতস্যাঁতে গন্ধ। দাঁড়া, কেউ ভিতরে ঢুকিস না, আমি টর্চটা বার করছি। কালিদা পকেট থেকে টর্চটা বের করে রান্নাঘরের ভেতরে আলো ফেলে। টর্চের আলো মেঝেতে পড়া মাত্রই তারা দেখে যে রান্নাঘরের মেঝেতে লেগে আছে কালচে রঙের চাপ চাপ তাজা রক্ত। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বন্য প্রাণীদের হাড় গোড়, মুরগির পালক, লোমের সাথে লেগে থাকা চামড়া আর আধ খাওয়া পচে যাওয়া মাংস। কি বিভৎস দুর্গন্ধ আসছে তার থেকে। তবে এত কিছুর মধ্যে মেঝেতে পড়ে থাকা ওই রক্তটা কিন্তু একদমই তাজা। এখানে তো আর থাকাই যাচ্ছে না। চল 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 এখান থেকে তাড়াতাড়ি। দরজাটা এক ঝটকায় বন্ধ করে দিয়ে তারা সেখান থেকে বেরিয়ে আসে। কিরে, তোরা একটু আগে ওই রান্নাঘরে গিয়েছিলিস লেবু আনতে? এই পচা গন্ধে তোরা ঢুকলি কি করে ভিতরে? হ্যাঁ, তখন অবশ্য ওই গন্ধটা পাচ্ছিলাম, তবে আমরা ভেবেছিলাম ইঁদুর মরেছে। ইঁদুর মরেছে? এই বিভৎস গন্ধ কি একটা মরা ইঁদুর থেকে আসতে পারে? কি ভয়ানক ব্যাপার বলতো। তবে কি কেউ জঙ্গল থেকে পশু পাখি ধরে এনে ওখানে রান্না করে? না না, রান্না করে বলে তো মনে হয় না, কাঁচাই ছিঁড়ে খায়। কি বলছো কালিদা? কাঁচা মাংস খায়? আজকেও নিশ্চয়ই জঙ্গল থেকে কিছু একটা ধরে এনেছে, তাই তাজা রক্ত পড়ে রয়েছে ওখানে। একি গোটা মুরগিটা কোথায় গেল? আমরা তো দুটো মুরগি রোস্ট করেছিলাম, একটা তো নামিয়ে এখানে আমরা খাচ্ছিলাম। ওটা তো এখনো ডিশ চাপা দেওয়া রয়েছে, কিন্তু
আরেকটা তো এখানেই ছিল, কোথায় গেল? তাই তো রে ভাই, গোটা মুরগিটা কে নিয়ে গেল? কি ব্যাপার কালিদা, ওইদিকে কি দেখছো? অনেক বড় গন্ডগোল হচ্ছে এখানে। আচ্ছা, এই বাড়ির সেই কাজের মাসি আর রিতমের বোন তন্দ্রিমা, ওরা কোথায় রে? সেই যে আসার সময় একবার দেখা হলো, তারপর থেকে তো আর কোনো দেখাই নেই ওদের। হ্যাঁ, আমরা তো এখানে অনেকক্ষণ ধরে বসে রয়েছি, কিন্তু ওদেরকে তো একবারও ঘরের ভেতর থেকে বাইরে আসতে দেখিনি। জানো তো, একটু আগে তুমি যখন বাড়িটাকে ঘুরে ঘুরে দেখছিলে, তখন তো আমি, মনির আর মনি এখানে বসেছিলাম আমরা। তখন মনি নাকি ঠিক ওই মোড়া গাছটার কাছেই একটা মেয়েকে দেখতে পায়। সে নাকি ওকে মাংস চাইছিল। আমাকে দাও, অনেক দিন খাইনি, খুব খিদে পেয়েছে আমার। বলিস কি? তা অনি কোথায় এখন? ওকে তো দেখছি না। আরে আমি তো ওকে বললাম যে তোর মনে হয় ট্রেনে ঘুমোয়নি ঠিক করে। যা যা, ঘরে গিয়ে কিছুক্ষণ আরাম কর, দেখবি সব ঠিক হয়ে গেছে। ও মনে হয় ঘরের ভিতরেই আছে। আমি ঘরে এসে কিছুক্ষণ বসলাম, মাথাটা বেশ ঝিমঝিম করছে। ওরা বাইরে বসে গল্প গুজব করছে। আমাকে দাও, অনেক দিন খাইনি, খুব খিদে পেয়েছে আমার। এসব কি দেখছি আমি? এদিকে রিতমের তো কোনো দেখাই নেই। এ কি? এটা তো রিতমের বোনের ছবি। ছবিটার উপরে এত ধুলো জমে আছে কেন? মনে হয় বছর খানিক পরিষ্কার করা হয়নি। অবশ্য এখানে আসার পর থেকেই একটা জিনিস আমি লক্ষ্য করছি, যে বাড়িটা ঠিকমতো পরিষ্কার করা হয়নি। চারপাশে ধুলো জমে আগাছা জন্মে রয়েছে। বাড়ির ঘরগুলো তো পরিষ্কার নয়। ঠিক তখনই আমার ফোনে একটা নোটিফিকেশন ঢুকলো। গ্রুপে রিতমের একটা ভয়েস মেসেজ। মনে হয় নেটওয়ার্ক পেয়েছে। আমি মেসেজটা প্লে করলাম। ভাই ভাই, তোদেরকে বারবার ফোন করছি, কিন্তু তোদের তো ফোনই লাগছে না। তোদেরকে না একটা কথা বলা হয়নি। আমার বাবা হঠাৎই অসুস্থ হয়ে পড়েছে, তাই বাবাকে নিয়ে একটু বাইরে এসেছি হাসপাতালে। হঠাৎ করেই হয়ে গেছে, তাই একটু ব্যস্ত ছিলাম। একটা কথা বলি তোদেরকে, শোন। তোরা কিন্তু আমাদের ওই জঙ্গলের মাঝখানের পুরানো বাড়িতে যাবি না। ওখানে রিতমের কথা সম্পূর্ণ নয়। হয়তো আরো কিছু বলতে চেয়েছিল সে, কিন্তু নেটওয়ার্ক চলে গেছে, তাই পরের মেসেজটা আর ঢোকেনি। আমি বারবার নেটওয়ার্ক রিফ্রেশ করতে লাগলাম। 2-3 বার করার পর আবারও একটা মেসেজ ঢুকলো। আসলে গত 2 বছর ধরে তো তোদের সাথে আমার সেরকম যোগাযোগ নেই, তাই তোদেরকে একটা কথা বলা হয়নি। এর মধ্যে আমার লাইফে একটা ভয়াবহ ঘটনা ঘটেছে। গত 2 বছর আগে আমাদের ওই বাড়িতে একবার ডাকাত পড়ে। তারা আমার বোন তন্দ্রিমার কাজের মাসিকে একটা ঘরে আটকে সর্বস্ব লুট করে নেয়।
এবং শেষে ঘরে আগুন লাগিয়ে দিয়ে চলে যায়। আর ওই আগুনেই তারা দুজন পুড়ে মারা যায়। তারপর থেকেই আমরা আর ওই বাড়িতে থাকি না। তোদেরকে আমার নতুন বাড়ির ঠিকানাটা পাঠালাম, তোরা কিন্তু এই ঠিকানায় আসবি। মেসেজটা পাঠিয়েছে বিকাল 5:30টায়, কিন্তু নেটওয়ার্ক না থাকায় এই ঢুকেছে। আরো কিছু মেসেজ ঢুকলো, কিন্তু সেগুলো শোনার মতো বিন্দু মাত্র ইচ্ছা নেই আমার। আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি তারা সবাই বসে গল্প করছে, আর কিছুটা পাশ থেকে কাজের মাসি কোড়ার নজরে তাদের দিকে তাকিয়ে রয়েছে। আমি ঘর থেকে বাইরে বেরিয়ে তাদেরকে গিয়ে বলি, ভাই আমাদেরকে এক্ষুনি এখান থেকে যেতে হবে, দেরি করা ঠিক হবে না। এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। তাড়াতাড়ি চল এখান থেকে। কেন রে, কি হয়েছে? তোকে না বললাম একটু কমিয়ে নিতে? দেখ ভাই, এখন পুরোটা বলার মতো সময় নেই। এখন এখান থেকে আমাদেরকে যেতে হবে। এইমাত্র রিতমের মেসেজ। যেতে হবে মানে? এই রাতের বেলায় কোথায় যাবো? বাবারা, তোমাদের জন্য একটা জিনিস বানিয়ে রেখেছি, সেটা কি খাবে তোমরা? কাজের মাসির কর্কশ কোলায় আমি যেন বাকরুদ্ধ হয়ে গেলাম। আর কিছুই বলতে পারলাম না। দেখলাম সে হাতের মধ্যে ধরে রেখেছে একটা আধপোড়া চামড়াহীন ছাগল। তার খানিকটা কেউ যেন ছিঁড়ে খেয়েছে। আজকে জঙ্গল থেকে ধরে এনেছি, একদম টাটকা। আমরা তো কাঁচাই খেয়ে নি, তোমাদেরকে দেখলাম পুড়িয়ে খাচ্ছ, তাই পুড়িয়ে এনেছি। দেখো তো কেমন খেতে হয়েছে। মেয়েটা জেদ করে কিছুটা ছিঁড়ে খেয়েছে। এতটা জিনিস তোমাদের কম পড়বে না। এই নাও। ভাই, এসব কি? কাজের মাসিটা এরকম করে কথা বলছে কেন? আর ওর পেছনে ওটা তো রিতমের বোন। রিতমের যে বোন মারা গেছে আজ থেকে 2 বছর আগে, সে কিভাবে এই রূপে এই ভোর সন্ধে বেলায় আমাদের সামনে দাঁড়িয়ে আছে? ভাই ও তন্দ্রিমা নয়, তন্দ্রিমা মারা গেছে আজ থেকে 2 বছর আগে। আমি তোদেরকে অনেক আগেই বলেছিলাম এখানে কিছু একটা ঝামেলা আছে। এখন এখান থেকে তাড়াতাড়ি চল, না হলে প্রাণ নিয়ে হয়তো আর ফিরতে পারবো না। আমরা সেখান থেকে পালানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু অদৃশ্য বন্ধনে যেন আমরা বাঁধা পড়েছি। এক পাও নড়তে পারলাম না। যে ভয়টা করেছিলাম, এরাও পোঘাতে মোড়া আত্মা। ওদের শক্তি ভয়ঙ্কর। তোমাদের মতোই কিছু মানুষরূপী পিশাচের দল আমাদেরকে এর ঘরে আটকে আগুন লাগিয়ে মেরেছে। ঝুলিয়ে পুড়ে মরেছি আমরা এখানে। আজ তোমাদেরকে মেরে
সেই জ্বালা কিছুটা হলেও মিটবে। ওরা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। আমরা তো তোমাদের কোনো ক্ষতি চাইনি। আমরা তো কিছু করিনি। আমাদেরকে ছেড়ে দাও। আমাদেরকে ছেড়ে দাও। কিন্তু ওরা কোনো কথা শোনে না। ওদেরকে দেখে মনে হচ্ছে যেন আজ ওদের কেউ থামাতে পারবে না। কালিদা চোখ বন্ধ করে মন্ত্র পড়তে থাকে। কিন্তু তার মন্ত্রের শক্তিও ওদের কাছে তুচ্ছ মনে হচ্ছে। আমার মন্ত্রের শক্তি ওদেরকে আটকাতে পারছে না রে। ওরা আরো অনেক শক্তিশালী ও তৃপ্ত আত্মা। এমন সময় আমার ফোনটা বেজে ওঠে। রিতমের ফোন। হ্যালো হ্যালো ভাই, ওরা আমাদেরকে মেরে ফেলবে। হ্যালো হ্যালো অনি, কারা মেরে ফেলবে তোদের? তোরা কি আমাদের ওই পুরানো বাড়িতে গেছিস? আমরা ভুল করে এখানে চলে এসেছি। নেটওয়ার্ক ছিল না, তাই তোর মেসেজ পাইনি। আমরা এখানে আছি। ওরা আমাদেরকে মারতে চাইছে। অনি, ভয় পাস না। একটা কাজ কর, তুই ফোনটা স্পিকারে দে। আমি কথা বলছি ওদের সাথে। আচ্ছা। ওরা আমার বন্ধু বেশি, ওদেরকে কিছু করো না তোমরা। ওরা আমার সাথে দেখা করতে এসেছে, ওদেরকে তোমরা ছেড়ে দাও। মনে হয় রিতমের গলা ওরা চিনতে পেরেছে। চারপাশের নিস্তব্ধ ঠান্ডা পরিবেশের মধ্যে ছায়ামূর্তিগুলো ধীরে ধীরে মিলিয়ে যায়। চারপাশের অদৃশ্য বাঁধনটাও যেন আলগা হয়ে যায়। আমরা আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে বেরিয়ে আসি। আজকের রাতটা কোনো রকমের স্টেশনে কাটাতে হবে। তারপর রিতমের বাড়ি যাওয়া যায় নাকি ভেবে দেখব।